আমরা পড়ছি আইন আদালত বার লিখিত ফাইনাল টাচ নোট হতে। এখন শিখবো দেওয়ানি মোকদ্দমার আরজি মুসাবিদা। আরজি মুসাবিদাটা কেমন হবে? ফরম্যাটে তো দেখলাম, একটা বাস্তব একটু দেখিনি কেমন হবে। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ফরম্যাট, হ্যাঁ, কিন্তু স্পেসিফিক ফরম্যাট এটা। স্যার। এর আগে আমরা দেখলাম বেসিক ফরম্যাট, এখন স্পেসিফিক ফরম্যাট দেখবো কেমন। উচ্ছেদ বা দখল পুনরুদ্ধার ও সত্য ঘোষণার মোকদ্দমার আরজিটা কেমন হবে, অর্থাৎ এসআর অ্যাক্টের 8 এবং 42 ধারা মোতাবেক সত্যসহ দখল উদ্ধারের বা উচ্ছেদের মামলার ঘোষণামূলক ডিক্রির প্রার্থনায় যে মোকদ্দমা, সেটার আর্জিটা কেমন হবে। বাস্তবে এই যে বিষয়টা দেওয়া লাগে না, কিন্তু আপনার পরীক্ষার খাতায় এই বিষয়টাও দিতে হবে। তাহলে আমরা প্রথমে হেড দেখব, হ্যাঁ। আচ্ছা, কোন পরিস্থিতিতে আমাকে এই আর্জিটা লিখতে হবে, প্রশ্নে কি কি এলিমেন্ট থাকলে আমাকে এই 1 নম্বর যে ফরম্যাট, 1 নম্বর ফরম্যাট ফলো করব। আমি কিন্তু সিভিল যে প্লেন্ট বা আরজি মুসাবিদার 1 নম্বর ফরম্যাট পড়ছি। তো 1 নম্বর ফরম্যাট আমরা কখন ফলো করব? আমার প্রশ্নে কি থাকলে সেটা ফলো করব। যদি প্রশ্নে থাকে স্থাবর সম্পত্তিতে বাদীর সত্ত্ব বা মালিকানা আছে কিন্তু দখল নেই, মানে বাদী বলছে যে আমার মালিকানা আছে কিন্তু দখল বিবাদী ক নিয়ে নিয়ে চলে গেছে, এখন এই অবস্থাতে আপনি আইনজীবী হিসাবে কি সিদ্ধান্ত নেবেন? বাদীকে পরামর্শ দেন এবং বাদীর পক্ষে একটি আরজি মুসাবিদা করুন, এইভাবে বলে দিবে আপনাকে। বলে দিবে না যে এসআর একটা 842 ধারে মামলা করেন। তার মানে আপনি যখন দেখবেন যে বাদীর সত্ত্ব বা মালিকানা আছে কিন্তু দখল চলে গেছে, তাহলে সত্য ঘোষণাও চাই আমার, ওই সত্যটাকে স্ট্রং করার জন্য 42 ধারায়, এবং দখলটা উদ্ধারের জন্য আবার 8 ধারা যুক্ত করতে হবে। আমার কথা বোঝা গেল? জি 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 স্যার। আজহার সাহেব, বোঝা গেল? জি স্যার। জি স্যার। এখন থ্যাংক ইউ মনে স্যার। করেন, মনে করেন একজন রোগী আদালতে গিয়ে বললো স্যার আমার জ্বর হয়েছে, তাহলে আদালত সিদ্ধান্ত নেবে যে নাপা দিবে, অ্যান্টিবায়োটিক দিবে কিনা, তাই না? নাপার সাথে মানে নাপাও তো বলা ঠিক হচ্ছে না, প্যারাসিটামল, তাই না? জি জি স্যার। কারণ প্যারাসিটামল এটা হচ্ছে গ্রুপ নেম ওষুধের। আর বিভিন্ন কোম্পানির জি স্যার। যেমন বেক্সিমকন নাপা খুব বিভিন্ন নাম। পপুলার, তারপর স্কোয়ারের এইস, তাই না, বিভিন্ন কোম্পানির বিভিন্ন। ওকে, এখন তাহলে রোগটা কি সেটা ডাক্তার শুনবে, ডাক্তার প্রেসক্রাইব করবে। রোগী কি ডাক্তারকে যে বলবে স্যার আমাকে প্যারাসিটামল লিখে দেন, কি লিখে দেন এটা বলতে পারলে ডাক্তারের কাছে যাওয়ার দরকার কি আমার, তাই না? জি স্যার। জি তার মানে আপনার প্রশ্নে থাকবে রোগ, আপনাকে বুঝে নিতে হবে কি ওষুধ দেব। আমার কথা বোঝা গেল? জি স্যার। তাহলে জি স্যার, রোগটা কোন কি? ধারায় হবে সেটা হ্যাঁ, আমাদের বুঝতে হবে। হ্যাঁ, রোগটা কি? স্থাবর সম্পত্তিতে বাদীর সত্ত্ব আছে, অর্থাৎ মালিকানা আছে বা ওনারশিপ আছে, কিন্তু দখল নেই, মানে বেদখল হয়ে গেছে। যদি প্রশ্নে বলে বেদখলের চেষ্টা করছে, তাহলে কিন্তু এই ধারা লাগবে না। বেদখল করে ফেলেছে যখন বলবে তখন এখানে লাগবে। তার মানে দখল আছে কি নাই, মালিকানা আছে কি নাই, এটার উপর ডিপেন্ড করতে হবে। ক্লিয়ার হলো বিষয়টা? তখন আমরা কোথায় যাব? 842-এ। ক্লিয়ার? জি মোকদ্দমার তাইদাদ কত? মোকদ্দমার জি স্যার। তাইদাদ হচ্ছে 10 লক্ষ টাকা। তাহলে কোন কোর্টে যাব? সিভিল কোর্টে যাব। সিভিল জি জজ। সিভিল সম্পত্তি জজ। মনে করেন পবা এলাকার, তাই জি পবা স্যার। রাজশাহী দিয়ে দিলাম, ঠিক আছে। জি এরপরে মোকদ্দমার নামের ফাঁকা রাখবো, সাল দিব, অপ্র দিব। যেহেতু এসআর একটা মামলা, বাদীর নামে নিচে একটা নিজস্ব ক দিয়ে দিলাম, বনাম মাঝখানে এই পাশে দিলাম হচ্ছে বিবাদীর নাম খ। আপনি চাইলে উপর নিচে দিতে পারেন, আমার 1 নম্বর যে ফরম্যাট, বেসিক ফরম্যাটে উপর নিচে দেওয়ারও বিধান আমি শিখিয়ে দিয়েছি, আপনার ইচ্ছা। এক এক জেলায় এক এক রকম এই বাদী বিবাদীর নাম লিখা। এটা হচ্ছে লোয়ার কোর্ট স্টাইল, আর উপরে নিচে হচ্ছে হাইকোর্ট স্টাইল। ওকে, জি। এরপরে আপনি, হ্যাঁ, অপ্রো, অপ্পো F16 বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম এই আসসালাম। এই যে মোকদ্দমার সালের পরে যে অপরাধ কথাটা বললে, এটা কি জন্য? আমি যখন আপনি এটা বুঝাইছিলেন তখন আমার কারেন্ট চলে গেছে, আমি শুনতে পাইনি। কষ্ট করে স্যার, এবার আপনার একটু কাছে বলতে নোট পারি? আছে না নোট পাসাইনি? নোটটা আমার সামনেই আসছে। আচ্ছা, এই ভিডিওটা দেখার পরে প্রয়োজন আমাকে আবার প্রশ্ন করবেন, তাও একটু বলে দিই। অপ্র হচ্ছে অন্য প্রকার, মানে আমাদের এলাকায় বা বেশ কিছু হ্যাঁ জেলায় সিভিল মামলাকে অপ্র বা অন্য প্রকার মামলা বলা হয়, ইংলিশে ওসি। আর কিছু কিছু জায়গায় এটাকে বলে দেওয়ানি মামলা বা সিভিল সুট। ক্লিয়ার হলো? তাহলে অপ্র দ্বারা আমি সিভিল সুট বা দেওয়ানি মামলা বোঝাচ্ছি, মামলার প্রকৃতি। ওকে, আমরা কি তারপরে পরীক্ষার খাতায় কি এই অপর লেখাটা লিখবো স্যার? হ্যাঁ লিখতে হবে, আমি যা লিখেছি সব লিখতে হবে। আমি যেহেতু শেখাচ্ছি তাই আমার স্টুডেন্ট হিসাবে আপনাকে লিখতে হবে যদি নম্বর প্রপারলি পেতে চান, ঠিক আছে।
যখন আপনি এইভাবে লিখবেন ধরে নিবে যে আপনি একেবারে নিয়মিত কোর্টে যান, না হলে এত কিছু শেখা যায় না। আজহার সাহেব ঠিক বললাম? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর আপনি ঠিক যখন আছে স্যার। আদালতকে Thank বোঝাতে, এখানে যিনি খাতা দেখবেন তাকে যখন বোঝাতে পারবেন যে আমি আদালতে যাই, আমি আদালতের ড্রাফটিং ভালো বুঝি, তাহলে আপনার নম্বর বেশি আসবে। ড্রাফটিং এর নম্বর বেশি পাবেন, এবং ড্রাফটিং এ বেশি নম্বরের পাশাপাশি অন্য প্রশ্নে ভুল হলেও আপনাকে অনুগ্রহ করে ভালোবেসে একটু বেশি নম্বর দিবে। এটা আমি দাবি করছি, কারণ আমি যখন খাতা দেখি দেখি হ্যাঁ স্যার, আপনার হয়েছে, ড্রাফটিং চমৎকার হয়েছে, আপনি বর্ণনামূলক। যেভাবে ড্রাফটিংটা শেখানো শুরু করছেন স্যার, এটা মনে একেবারে মানে এমন ভাবে সহজ, এটা যে না বুঝবে সেও খুব সহজে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। আপনার খুব ভালো। আইনের ছাত্রছাত্রী ছাড়া অন্য অন্য সাবজেক্টের ছাত্রছাত্রীকে হাই স্কুলের স্টুডেন্টদের শেখালেও সে বুঝতে পারবে এই ফরম্যাটে, এবং এটা আপনার সারা জীবন জি কাজে স্যার। লাগবে। ঠিক আছে? আপনি প্রয়োজনে ভিডিও দেখার পর বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করবেন। ঠিক আছে? সালমা আক্তার বলেন। জি স্যার। স্যার আমি এখানে যে বুঝতে পারছি, একে দখল পুনরুদ্ধারের যে বিষয়টা এখানে 9 ধারার উল্লেখ নাই, সেটা জানার জন্য। এই যে এরপরে 9 ধারার ড্রাফটিং আছে, তখন সেটা বোঝাবনি, একটু অপেক্ষা করেন। ঠিক আছে? একটু অপেক্ষা করেন, আপনি লাইনে থাকেন, আপনাকে আমি উত্তর দেবো ওইখানে যে। ওকে, একটু অপেক্ষা করেন প্লিজ, ওয়েট। আচ্ছা, এরপরে আমরা বর্ণনা, এই যে ঘটনার যে বর্ণনাগুলো, আমরা কি হয়েছে কাহিনী সেটা দেখেন। এর ভিতরে এই সম্পত্তি আছে, ইয়াস হয়েছে, হুমকি দিচ্ছে। একটা লাইন দেখেন, আমি একটু হাইলাইট করেছি, বলপূর্বক বেদখল করে, কি বলেছি? অতঃপর বিবাদী 1/5/2026 তারিখে বাদীকে নালিশি জমি থেকে বেদখল করে। তার মানে আমি দখল চলে গেছে, এটা বোঝালাম না এইটুকু দিয়ে? দেখবেন আপনার জি, গাইড, আপনার নোটে দখলপূর্বক বেদখল করে এই কথাটা আপনার বডির মধ্যে ভূগোল থাকতে কলেজ। হবেই। তার মানে কত তারিখে বেদখল করেছে সেই তারিখে মামলা করার কারণ উদ্ভব হয়েছে বা কজ অফ অ্যাকশন সৃষ্টি হয়েছে। এই কারণ উদ্ভব না হলে তো মামলাই করা যায় না, তাই না? জি, জি স্যার। তো এই 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 লাইনটা দিবেনি, বডিতে অন্য কিছু না থাক, এইটা দিতে হবে। এখন সে যে মালিক সেটা 1 নম্বর পয়েন্ট পড়লে বুঝতে পারবেন কি। ওয়ারিশ সূত্রে সত্যবান ও দখলকার। সত্যবান মানে কি? মালিক। তার মানে সম্পত্তির মালিক এবং দখলে ছিল, কিন্তু সে এই যে রিসেন্টলি বেদখল হয়েছে। আর ধারায় মামলা করতে হলে 12 বছরের মধ্যে বেদখল হয়েছে আমাকে দেখাতে হবে, কিন্তু আমি দেখাবো রিসেন্ট তারিখ। ওকে, মানে জি, পরীক্ষার যে তারিখে দিবেন সেই তারিখের কিছুদিন আগের তারিখ দিবেন, তাহলে ওই তারিখেই কজ অফ অ্যাকশন সৃষ্টি হয়ে অত্যতক বিদ্যমান আছে। ঠিক আছে? তার মানে আমার তামাদিতে বাড়িতে হয়নি এবং সম্পত্তির মূল্য 10 লক্ষ টাকা। তার মানে ইওর অনার 10 লক্ষ টাকার মামলা নেওয়ার এখতিয়ার তো আপনার আছে, আপনি সিভিল জজ, আপনার কাছেই করেছি। এবং এটা পবা এলাকার সম্পত্তি, যেটা পবা এলাকার সম্পত্তি আপনি করেন মানে আপনার স্থানীয় ও আর্থিক উভয় এখতিয়ারই আছে, সেটা বলে দিলাম। ক্লিয়ার হলো বডি অংশটুকু আজহার সাহেব? জি স্যার, বুঝতে পারছি স্যার। এরপরে আমি কোর্ট ফি যে দিয়েছি এটা বলে দিলাম। ইওর অনার পর্যাপ্ত অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিয়েই মামলাটা দাখিল করেছি। কোর্ট ফি না দিলে আবার কি করে? কোর্ট ফি না দিলে আবার 11 বিধি অনুসারে খারিজ করে দেয়, তাই না? কম কোর্ট ফি দিলে। জি, তো কোর্ট জি ফিটা স্যার। সেটাও আদালতকে বলে দিলাম। এখন আমার মামলা নিতে তো আদালতের কোনো সমস্যা নাই। এখন মামলা নেন, এবং মামলা যদি আমি প্রমাণ করতে পারি, নিম্নলিখিত যে প্রার্থনা সেই প্রার্থনা আমার পূরণ করিবেন। মানে আমি কি করে আছি, একটা ব্যাগ ধরে আছি, আমার ব্যাগ পূর্ণ করে দিবেন। ঠিক আছে? প্রার্থনাতে এখন আমি কি চাইবো, তাই না? জি স্যার। উপরোক্ত বিষয়ে বিবেচনাপূর্বক ন্যায় বিচারের স্বার্থে এই কথাগুলো তো সব ক্ষেত্রে লিখবো, তাহলে কি লিখবো? নালিশি সম্পত্তিতে বাদীর দখল উদ্ধারপূর্বক তা বাদীকে অর্পণ করে, এই কথাটুকু আপনাকে লিখতে হবে। এবং অন্য কথাগুলো ফরম্যাটে যা আছে তাই দেখেন, খরচা সহ ইকুইটি একই কথা। আবার উপরোক্ত বিষয়ে বিবেচনাপূর্বক ন্যায় বিচারের স্বার্থে বাদীর অনুকূলে ঘোষণামূলক ডিগ্রি প্রদান করে, তাহলে ঘোষণাও চাচ্ছি আবার দখল উদ্ধার চাচ্ছি। তার মানে আপনি যে মামলা করছেন, যে সমস্যা, সেটার সমাধান আপনি প্রার্থনাতে বলবেন না, রিপিট করবেন না? জি স্যার, তাহলে করবো। এটা এটা কিন্তু একটা রিয়াল কেস। 842-এর মামলার ফাইলিং এতটুকুর মধ্যে আমি এনে দিয়েছি, পরীক্ষায় এতটুকুই লিখবেন, দরকার নাই। এটা 7-8 নম্বরের জন্য পারফেক্ট উত্তর। বুঝতে পেরেছেন? কিন্তু বাস্তবে মামলা করতে হলে আমাদের জি কি, স্যার। এইটাই আমরা 4-5 পৃষ্ঠায় চলে যাই। কিন্তু আপনার জন্য এতটুকু। এখন যদি বলেন এটা কি বড় হয়েছে, লেখা যাবে না? এটা যদি 7 নম্বরের জন্য আসে, 7 × 14 মিনিট পাওয়া যাবে, তাহলে 14 মিনিট এতটুকু লেখা যাবে না কামরুজ্জামান যাবে ভাই? স্যার, যাবে, জি স্যার, যাবে। লেখা লিখতে যাবে। হবে, লিখতে হবে। এক ভাই বলছে এটাকে, এখানে কি 300 টাকা কোর্ট ফি হবে না? যান আপনি
দখল উদ্ধারে মামলা করবেন, 300 টাকা কোর্ট ফি নিয়ে যান আপনি আদালতে। আপনার সিনিয়রকে কালকে প্রশ্ন করবেন, স্যার উচ্ছেদের মামলার কোর্ট ফি কত? আপনার সিনিয়র যেটা বলে সেটা রেকর্ড করে আমাকে শোনাবেন। এক ভাই চ্যাটিং অপশনে লিখছে যে স্যার এখানে 300 টাকার কোর্ট ফি হবে না। কোন হিসাবে বললাম আমি নিজেও বুঝলাম না। এতক্ষণ কি বোঝালাম বলেন? আচ্ছা, সম্পত্তির তফসিল, আমি একটা রিয়েল তফসিল দিয়েছি। তফসিলে কি কি থাকে? জেলার নাম থাকে রাজশাহী, উপজেলার নাম পবা, মৌজা থাকে বড় বনগ্রাম, এবং প্রতিটা মৌজার জন্য আলাদা একটা জেল নাম্বার থাকে, ঠিক আছে? জি এর মধ্যে আরএস খতিয়ান নং, এখন কোন খতিয়ান আপনি বলবেন। সিএস কখন দরকার হয়? যখন আমি পিছন থেকে টানবো। আমি এখানে ওয়ারিশ সূত্রের কথা বলছি, অত পিছন থেকে টানার দরকার নাই আমার। তাই আমি জাস্ট আরএস খতিয়ান উল্লেখ, এটা আমার রিয়াল কেস কিন্তু, হ্যাঁ। জি রিয়াল কেস থেকে এটা মডিফাই করে এক্সাম ভার্সন দিয়েছি। আমি নিজেই মামলা করেছি, এই নিজের মামলায় আমি আদেশও পেয়েছি অলরেডি। এই মামলায় আমি ডিক্রিও পেয়ে গেছি। বুঝতে পেরেছেন? স্যার। আচ্ছা, তাহলে এটা দাগ নম্বর এত, এটা রকম ভিটা, রকম মানে সম্পত্তি শ্রেণী, নেচার অফ দা ল্যান্ড প্রপার্টি, এবং পরিমাণ 23%। এগুলো তো আশা করি বোঝেন এজার সাহেব, আজার সাহেব বোঝেন না? জি স্যার, জি স্যার, জি স্যার, বুঝি। এখন যদি বলেন যে পরীক্ষার খাতায় তফসিল লিখবো, এখন আপনি তফসিল লেখার পর নিচে ডট ডট দিয়ে দিবেন কখন, যদি প্রশ্নে তফসিল উল্লেখ না থাকে। ইনকেস যদি প্রশ্নে তফসিল উল্লেখ করা থাকে যে অমুক জেলার অমুক উপজেলার অমুক মৌজার সম্পত্তি, ভাই আপনাকে তফসিল ওই মৌজা নাম্বার পর্যন্ত যেতে হবে। আমি কি বোঝাতে পারলাম? স্যার, জি স্যার। হ্যাঁ বলেন আপু। হ্যাঁ, এই যে তফসিলটা যে আছে, এই তফসিল তো পরীক্ষার খাতায় এরকম করে অমুক জেলা উপজেলা এটি সম্পূর্ণ ফুলফিল লেখা থাকে না। তাহলে আমরা কি এটা কি নিজের ইচ্ছা অনুযায়ী কি এরকম এভাবে জেলা উপজেলা উল্লেখ করে লিখে দেব? আপনাকে তো এই জিনিসটাই এই মুহূর্তেই আমি প্রশ্নে তো লেখা বোঝালাম। থাকে না। আমি তো এই জিনিসটাই এক্স্যাক্টলি 1 মিনিট আগে বোঝালাম। আপনি বোঝানোর দিকে ধ্যান দেন। আমি বলছি প্রশ্নের মধ্যে যদি মৌজা উপজেলা উল্লেখ থাকে আপনাকে ওটা তো দিতে হবে, না হলে তো তফসিল পূর্ণ হলো না। আর যদি না থাকে আপনি ডট ডট, জাস্ট তফসিল লিখে নিচে ডট ডট দিয়ে দেন, জেলা উপজেলা কথাগুলো লেখার দরকার নাই। ক্লিয়ার হয়েছে? মানে প্রশ্নে জেলা উপজেলা কিছুই লেখে না, জাস্ট তফসিল শব্দটা লিখবেন, নিচে ডট ডট দিয়ে দিবেন, দরকার নাই। আজহার সাহেব আমার যুক্তি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতেছি। আর থ্যাংক ইউ তফসিল, স্যার। তফসিল প্রশ্নে আমি তফসিল কোত্থেকে দেব? আমি বানিয়ে দিয়ে আমি সময় জি নষ্ট স্যার। কেন করব? আমি জাস্ট তফসিল শব্দটা লিখবো, ডট ডট দিয়ে দেবো। আমি জাস্ট যিনি খাতা দেখবেন তাদের, ওনাকে আমি বোঝাতে সক্ষম হলাম যে এখানে তফসিল দিতে হয়, তফসিল দিতে হয় এটা আমি জানি। জি জাস্ট স্যার। এই ইনফরমেশনটা ওনার নলেজে দেওয়ার জন্য আমি তফসিল লিখে নিচে ডট ডট দিয়ে দেবো। আর প্রশ্নের মধ্যে তফসিল দিলে জি মাস্ট স্যার। আপনাকে তফসিল উল্লেখ করতে হবে, না হলে আপনার জি স্যার। নম্বর কমে যাবে। জি ক্লিয়ার? স্যার। আবার সম্পত্তির জি চৌহদ্দি, স্যার। চৌহদ্দি মানে চারদিকে কি কি আছে। উত্তরে ক, দক্ষিণে খ, পূর্বে সরকারি রাস্তা, পশ্চিমে মসজিদ। আমি একটা বানিয়ে দিয়ে দিলাম, এটা আমার কিন্তু রিয়াল কেস, হ্যাঁ, বানিয়ে দিইনি। তো আপনারা কি করবেন, ওই সম্পত্তির তফসিল বলে কি করতে পারেন, উত্তরে ডট ডট, দক্ষিণে ডট ডট, পূর্বে ডট ডট, পশ্চিমে ডট ডট, এতটুকু দিয়ে রাখবেন। তাহলে তফসিল চৌহদ্দি কি জিনিস, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এটা বুঝেন। এতটুকু তো বোঝানো হলো নাকি? এটা একটা জি স্মার্টনেস। স্যার। আবার যদি মনে করেন না চৌহদ্দি লিখে ডট ডট দিয়ে দেবো, তাও হলো। চৌহদ্দি মিস হয়ে গেলেও খুব একটা সমস্যা নাই, তো চৌহদ্দি খুব একটা ম্যাটার না। বাস্তবে কিন্তু সম্পত্তির হাত নকশাও দিতে হয়। হাত নকশা পরীক্ষার খাতায় দেওয়ার দরকার নেই, এত আমরা ডিপে যাব না। বুঝতে পেরেছেন? জি জি স্যার। এরপরে আমরা কি দেব? এরপরে আমরা দিব হচ্ছে ঝাল মরিচ। মরিচ মানে কি? কাঁচা মরিচ দিব, তব সত্য পাঠ। এখানে চিনি দিব না, মানে হলফনামা এফিডেভিট দিব না, ঠিক মানে আছে? এটা খিচুড়ি উপরোক্ত, হবে। হ্যাঁ আমরা খিচুড়ি রান্না করছি, আর জি মানে খিচুড়ি। উপরোক্ত বক্তব্যসমূহ আমার জ্ঞান অবগতি ও বিশ্বাস মতে সত্য ও সঠিক জেনে নিযুক্তিও বিজ্ঞ আইনজীবীর সম্মুখে অত্র সত্যপাঠে নিজ নাম স্বাক্ষর করলাম। তারপর তারিখ, কত তারিখে স্বাক্ষর করলাম? এই তারিখটা কি দিয়েছি? 27/6/2026। এই তারিখে আপনাদের এখানে 7 হবে তাই না? 7 দিলে ভালো হয়, 27/7/2026। তাহলে পরীক্ষা যেই তারিখ হবে সেই তারিখ দিবেন আপনারা পরীক্ষা, ঠিক আছে? অ্যাকচুয়ালি যেদিনকে মামলা ফাইলিং সেদিনের তারিখ এটা, বাদীর স্বাক্ষর, ওকে। মামলা তারিখ, মামলা ফাইলিং এর 2-1 দিন আগেও সত্যপাঠে স্বাক্ষর করে থাকতে পারে বাদী। এখানে 2 দিন আগের তারিখ থাকলেও কোনো সমস্যা নেই। যেদিন সাবমিট করবেন সাবমিটের তারিখটা, যেদিন মামলা মানে আইনজীবী স্বাক্ষর করবে সেদিন সেটা করলে হবে, ওকে। এখন আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আমি কেন এটাকে কাঁচামরিচ বলছি। সত্যপাঠ হচ্ছে কাঁচামরিচ,
এবং এটা খিচুড়ির সাথে তুলনা করছি। খিচুড়ি খেলে পেট ভরে, পেট ভরে না আজার সাহেব? জি স্যার। জি তাহলে স্যার, পরে। খিচুড়ি হচ্ছে ভাতের বিকল্প, খিচুড়ি খেলে পেট ভরে। আর খিচুড়িতে কাঁচামরিচ লাগে। জি স্যার। আর খিচুড়ি পুরো প্লেট ভরে জি নিতে স্যার। হয়, মানে খিচুড়ি একটু বেশি খাওয়া যায়, খেতে হয়। আর জি স্যার। আর চিনি কোথায় থাকে বললাম? পায়েসে থাকে, তাই না? পায়েস চেনেন তো, মিষ্টান্ন। জি স্যার। জি এটা স্যার। একটা এটা একটা ডেজার্ট আইটেম, আর খিচুড়ি হচ্ছে মেন ডিশ। আর জি স্যার। আর যেটা পায়েস সেটা ডেজার্ট আইটেম, ছোট বাটিতে এবং একটা চা চামচ দিয়ে খেতে হয়, তাই না? জি স্যার। তার মানে ওই পিটিশন একটা ছোট জিনিস, বাটিতে করে যেমন আমরা আহ, সুস্বাদু পায়েস খাই, ওই ছোট জিনিস, তাই সেখানে চিনি দেব, মানে পিটিশনে চিনি দেব, পায়েসের সাথে তুলনা করছি। ক্লিয়ার? অল্প জিনিস, ছোট জি স্যার। বাটিতে করেই হবে। পিটিশন ছোট স্টেপ, আর যে বড় স্টেপ, বড় আমার প্লেট ধরে জি বেশি স্যার। খেতে হবে পেট ভরার জন্য। আশা করি খিচুড়ি, কাঁচামরিচ, পিটিশন, হ্যাঁ, আরজি, স্যার আরজি, খিচুড়ি, কাঁচামরিচ, পিটিশন, তারপরে সরি, তার আগে পায়েস, পিটিশন, চিনি। আশা করি ক্লিয়ার হবেন, প্রয়োজন নোট করে নেন। স্যার শুনতে অদ্ভুত ভবিষ্যতে লাগলেও সুযোগ পেলে, আপনাকে খুব শেখাবে এটা। বলেন। ভবিষ্যতে সুযোগ পেলে আপনি এই আপনার এই রসালো উদাহরণ নিয়ে স্যার একটা বই নিয়ে আসবেন স্যার। দেখা যাক, ভালো লাগে স্যার। দেখা যাক। আপনি প্রয়োজন নোট করে নেন এখানে এভাবে, আরজি লিখবেন, আরজি, খিচুড়ি, কাঁচামরিচ। আর এই পাশে লেখেন পিটিশন, যখন শেখাবো ওখানে লিখবেন যে পায়েস, পিটিশন। পায়েসের সাথে পিটিশনের শব্দেরও মিল আছে, কি সুন্দর দেখেন, পায়েসে প, পিটিশনে প, পায়েস, পিটিশন, চিনি। জি ঠিক আছে? স্যার। জি আশা করি স্যার। ভুল হবে না সত্যপাঠ এবং এভিডেভিটে আমার স্টুডেন্টের। জি তো স্যার। কখনো খিচুড়িতে চিনি দিবেন না, মানে আরজিতে এভিডেভিট দিবেন না। জি দুই স্যার। নম্বর, দুই নম্বর কি, সত্য ঘোষণা মোকদ্দমার আরজি, সত্য ঘোষণা করছি। স্থাবর সম্পত্তিতে বাদীর সত্ত্ব আছে, অর্থাৎ মালিকানা আছে, এবং দখলও আছে। কি আছে? দখলও আছে। আগে কি ছিল? দখল ছিল না, দখলও চলে গেছে। বাদী জোর করে দখল ছিনিয়ে নিয়েছে। তাহলে আমার যেহেতু দখল আছে, শুধু ঘোষণা হলেই হবে, তাহলে 42 ধারা হলেই হবে। ক্লিয়ার হলো? জি আজহার সাহেব ক্লিয়ার? ক্লিয়ার হলো? সালমা আপা ক্লিয়ার হলো? জি স্যার। জি স্যার। তাহলে কিন্তু এখানে দেখেন, তাহলে স্থাবর সম্পত্তিতে বাদীর মালিকানা বা সত্ত্ব আছে এবং দখলও আছে, কিন্তু বিবাদী বেদখলের চেষ্টা করছে, এখনো বেদখল করতে পারেনি। অথবা কিংবা খতিয়ান বা রেকর্ডে ভুল আছে। খতিয়ান বা রেকর্ডে যদি ভুল থাকে, ওই ভুল সংশোধনের মামলাও কিন্তু 42 ধারায় করতে হয়। এখানে রেকর্ড সংশোধনের মামলা বলে কোনো কিছু নাই। জাস্ট আমি ঘোষণা চাচ্ছি যে এটার রেকর্ডে এটা ভুল আছে, এটা ঘোষণা করে দেন। এবং ঘোষণামূলক যে ডিক্রি, সেই ডিক্রিটা নিয়ে আমি কোথায় দিব? এসি ল্যান্ড অফিসে দেবো, তখন এসি ল্যান্ড এটা কি করবে? কারেকশন করে নেবে। ক্লিয়ার হলো? জি স্যার। জি স্যার। তার মানে রেকর্ড সংশোধনের মামলাও ওই কি, ডিক্লারেটরি শুট। ডিক্লারেটরি শুট মানে কি? ঘোষণামূলক মামলা। বাস্তবে ঘোষণামূলক মামলার আবার আরেকটা পোশাকি নেম আছে, কি? বিজ্ঞাপনী মামলা। নাম শুনেছেন আধার সাহেব? বিজ্ঞাপনী। বিজ্ঞাপনী মামলা। না স্যার। আচ্ছা, ওই যে প্রচার করি, তো প্রচার মানেই তো বিজ্ঞাপন করা, তার মানে ঘোষণা করা। তাই জি। বাস্তবে আমাদের জি রাজশাহীতে স্যার। এটাকে বিজ্ঞাপনী মামলা বলে। সিনিয়র যারা সিভিল প্র্যাকটিস করেন সবাই এটা জানে যে বিজ্ঞাপনী মামলা মানে ঘোষণামূলক মামলা। এটাই মানে সত্যের ঘোষণা বা ও, পদের ঘোষণা। ঠিক আছে? তাহলে প্র্যাকটিক্যাল নলেজ একটা জি। দিয়ে দিলাম। তাহলে আমরা জি হেড স্যার, সম্পর্কে কি থ্যাংক কি ইউ দিব? স্যার। হেড সম্পর্কে কি কি দিব জানি, মামলা নাম্বারটা ফাঁকা থাকবে যেহেতু এটা আরজি। ঠিক আছে? জি স্যার। তাহলে এখানে তাইদাদ 15 লক্ষ টাকা। তার মানে এখানে সিভিল জজই হবে, আমি সিনিয়রে এখনো যাইনি, তাই না? জি। তাহলে এখানে জি সত্য আছে, স্যার। দেখেন ওয়ারিশ সূত্র বলেছি, দখলও আছে। এবং এখানে আমি কি বললাম? পয়েন্ট টু বি নোটেড, বলপূর্বক বেদখলের চেষ্টা করে। বেদখল কি করেছে? না জি স্যার। না। যদি করতো তাহলে আমাকে 8 ধারা আসতে হতো, আনুষঙ্গিক প্রতিকার, উচ্ছেদ ফিরিয়ে নেওয়ার জন্য। এখানে আনুষঙ্গিক প্রতিকার লাগবে না, জাস্ট ঘোষণা দিলেই হবে দখল আমারই আছে, চেষ্টা করেছে, এখনো সফল হয়নি। জি স্যার। আমি তাড়াতাড়ি সচেতন ব্যক্তি, জি স্যার। আদালতের একটা ডিক্রি নিয়ে আমার সত্যটাকে আরো স্ট্রং করতে যাচ্ছে, আরো মজবুত করতে যাচ্ছে, যেন আমার সত্যে কেউ কি করতে না পারে, ঝামেলা করতে না পারে। আমার দলিল, আমার ওয়ারশন সনদকে মানছে না বিবাদী। ক্লিয়ার? জি। এবং প্রার্থনে কি জি চাইবো? স্যার। জাস্ট ঘোষণামূলক ডিক্রি চাইবো। এখানে দখল উদ্ধার তো আমার দরকার নাই, দখল তো আমারই আছে। ক্লিয়ার? ঠিক আছে? এখানে নির্ধারিত কোর্ট ফি 300 টাকা উল্লেখ করলাম, অ্যাড ভলোরম না। এখানে জি দেখেন স্যার। তফসিল, যদি তফসিল না থাকে এভাবে তফসিল লিখে নিচে এভাবে 2-3 ডট ডট দিয়ে দিবেন।
সম্পত্তি চৌহদ্দি লিখে 2-3টা জি ডট ডট স্যার দিয়ে দিবেন, শেষ। সত্যপাঠ লিখে জি ডট ডট দিয়ে দেবেন, এই কথাটুকু লেখার দরকার নাই। যদি মনে করেন আমার সময় নাই, সত্যপাঠে কি লিখতে হয় সেটা লেখার দরকার নাই। তবে যদি সম্ভব হয় সত্যপাঠের কথাটুকু মুখস্থ করে নেবেন, কারণ সব প্রশ্নের সত্যপাঠ একই। ঠিক আছে? জি স্যার এই একটা সত্যপাঠের কথাটুকু যদি মুখস্থ করে নেন, সত্যপাঠে কি লিখতে হয় এটা আপনি জানেন, এটা আপনি পরীক্ষককে বোঝাতে সক্ষম হলেন, এটা ভালো হলো। আমি নিচে ব্র্যাকেটে বাদী স্বাক্ষর, এবং কেউ বাদী স্বাক্ষরের জায়গায় একটা অস্পষ্ট স্বাক্ষর দেওয়ার চেষ্টা করবেন না। আপনাকে স্বাক্ষর কপি করার দরকার নেই, নাহলে জালিয়াতি হয়ে যাবে, তাই না? অন্যের স্বাক্ষর দেওয়া দরকার নাই। তাহলে বাদী স্বাক্ষরের কাছে জি ডট স্যার ডট দিয়ে দেবেন, ব্র্যাকেটে লিখে দেবেন বাদী স্বাক্ষর। ওকে। জি স্যার এরপরে 3 নম্বর ফরম্যাট। ক্লাস 12:30 পার হয়ে গেছে, ক্লাস কি শেষ করবো না ভালো লাগছে আর একটু আগাবো? হ্যাঁ, আমরা তো স্যার করতে চাই, আপনার যদি ভালো না লাগে অফ করে আমার আসতে কালকে তো পারেন আপনি শুক্রবার, কালকে ক্লাস। তো শুক্রবার, আমার তো সমস্যা নাই। আচ্ছা, আর কয়েকটা ফরম্যাট আছে। জি সিভিল স্যার ড্রাফটিং আমরা আরজে অন্তত শেষ করি, তাই না? জি করেন স্যার স্যার, ক্লাস দিছে করি। আচ্ছা, থ্যাংক ইউ, জি থ্যাংক স্যার ইউ। সময় অসংখ্য, তো স্যার অল্প, আমাদের তো সময় বেশি না, হ্যাঁ। তো আমি বেশি যথেষ্ট, করতে পারলে আমি তো যথেষ্ট আমাদেরই ভালো। আন্তরিক, আমি ইয়ং মানুষ, যথেষ্ট এনার্জেটিক। আমি প্রতি ব্রেকে চা খেয়ে নিচ্ছে, সমস্যা নাই। ঠিক আছে? থ্যাংকস এ লট আপনারা স্যার। প্রয়োজনে প্রতি ব্রেকে চা খেয়ে নেবেন, ক্লাসেও চা খেতে পারবেন। জি কে চা স্যার খাচ্ছে না কে শুয়ে আছে আমার তো সেটা দেখার না। আপনি শুয়ে থেকে ক্লাস করেন জি যদি স্যার কোমরের সমস্যা হয়, নো প্রবলেম। জি স্যার তাও ক্লাস করেন, পাস করেন। হ্যাঁ, আপা বলেন কি জি বলবেন? স্যার আপা কি বলতে চাচ্ছিলেন? 3 নম্বর ফরম্যাট, চুক্তি প্রবল মোকদ্দমার আর্জি। মানে বিভিন্ন মামলা প্রকারে মামলা আসলে আমাকে কি লিখতে হবে সেটা তো আমাকে জানতে হবে, তাই না? এছাড়া একটা চুক্তি প্রবলের মামলার আর্জি লিখতে আসতে পারে না। জি জি পারে। তাহলে পরিস্থিতিটা কি, সিচুয়েশনটা কি বুঝতে হবে। যখন বাদী চুক্তি পালন করতে চায় কিন্তু বিবাদী চুক্তি ভঙ্গ করে। বিবাদী বলছে আমি এই চুক্তি মানি না, বাদী বলছে আমি চুক্তি পালন করতে চাই। মনে করেন বাদী একটা বাড়ি বিক্রয় করতে চায়, বিবাদী বাড়ি কিনতে রাজি হলো, পরে আসবাবপত্র নিয়ে ঝামেলা হলো, বললো আমি আর তোমার কি করব না, বাড়ি কিনবো না, আমার বাইনা ফেরত দাও। এখন বাদী আদালতে মামলা করলো বিবাদীকে জোরপূর্বক ওই সম্পত্তি নিতে বাধ্য করার জন্য। দ্যাট ইজ বাইনা চুক্তি করেছে, এবার চুক্তি অনুসারে কাজ করো, তুমি সম্পত্তি কিনো, বাকি টাকাটা দাও, তাই তো নাকি? জি জি স্যার তাহলে আপনার চুক্তি প্রবলের মামলা বুঝতে হলে এসআর অ্যাক্টের 12 ধারা থেকে শুরু করে 30 ধারা পর্যন্ত আপনাকে নলেজে থাকতে হবে, না হলে আপনি পারবেন না, তাই না? কোথায় চুক্তি প্রবল করা যায়, কোথায় যায় না, তাই না? জি এবং কোথায় আনুষঙ্গিক প্রতিকার হিসেবে ক্ষতিপূরণও চাইতে হয়, বা বিকল্প প্রতিকার হিসেবে ক্ষতিপূরণ চাইতে হয়, এটাও আপনাকে জানতে হবে। না হলে কিন্তু ড্রাফটিং এ ভুল হবে। তবে সমস্যা নেই যদি আপনি হেড অ্যান্ড ফুট ঠিক রাখতে পারেন, মাঝখানে বডিতে যদি কাটাছেঁড়া করে ফেলেন, নো প্রবলেম। ঠিক আছে? কারণ মাথা জি খোলা থাকে, আমাদের বডি পোশাকে ঢাকা থাকে, ওটাতে খুব একটা নজর দিবে না বিচারক। বিচারক নজর দিবে মাথায় আর পায়ে। আপনি ভাইবা জি দিতে গেলে আপনার মাথা চেহারা কেমন আছে সেটা দেখবে, টাইটা ঠিকভাবে পরে আছে কিনা সেটা দেখবে, এমন শুয়ের দিকে তাকায় কিন্তু। আপনি স্যান্ডেল পরে আসছেন না শু পরে আসছে সেটা দেখবে। তার মানে হেড, মানে ফেস এবং শু ঠিক রাখতে হবে। বডিতে কি আছে সেটা দেখবে না, কত দামি শার্ট পরে আসছেন সেটা দেখবে না। ক্লিয়ার হলো? ওখানে আবার এখানেও জি মিল আছে। তার মানে হেড আর ফুটের সবচেয়ে গুরুত্ব বেশি। আমার একজন সিনিয়র খুবই সিভিল প্র্যাকটিস করেন রাজশাহীর, উনি বলেন যে কোর্টে প্রতিদিন আসবে খুব ফ্রেশ ভাবে, প্রতিদিন শেভ করে আসবে এবং প্রপার ড্রেসে আসবে, এবং বলবে ইউ শুড কাম ইন কোর্ট উইথ, হ্যাঁ, প্রপার ড্রেস অ্যান্ড, এটাকে বলে ওয়েল শুটেড অ্যান্ড ওয়েল বুটেড। কি বললাম? ওয়েল শুটেড অ্যান্ড ওয়েল বুটেড, মানে খুব ভালো জি পোশাক, মানে শুট পরে আসবে, আর খুব বুট, বুট মানে কি, জুতা। জুতা ওয়েল জুতা শুটেড ওয়েল বুটেড থাকতে হবে, যেন আপনাকে দেখে মনে হয় যে হি ইজ এ ফেমাস পরিচ্ছন্ন ব্যক্তি, লয়ার। হ্যাঁ, স্মার্ট স্মার্ট ভাই ফেমাস। আপনি, জি আপনি অ্যাডভোকেট, আপনি শেভ করে যান না, উস্কো খুস্কো ভাবে যান, আপনাকে দেখে কি লাগে, চিটার চিটার লাগে। আপনাকে দেখে মনে হয় আপনি একজন দালাল। হ্যাঁ, টাইটা ঠিক নাই, আপনার পোশাক 1 মাস ধরে কাঁচা নাই, হ্যাঁ, আপনি যে গাউনটা পরে আছেন কুস্কি লেগে আছে, এগুলা দেখলে কেমন লাগবে? আপনাকে জি বিচারক জি মনে হবে না অপরাধী মনে হবে? সরি, আপনাকে অ্যাডভোকেট মনে হবে না অপরাধী মনে হবে? অপরাধী মনে হবে স্যার। আবার অনেক সময় কিছু কিছু আইনজীবী, অনেক সিনিয়র আইনজীবী, ওনারা লক্ষ্য করেন না যে পুরাতন গাউন পরে যান, আমার দেখতে একটু দৃষ্টিকটু লাগে। হ্যাঁ, তো একটু ফ্রেশ গাউন, এত টাকা ইনকাম করে, একটা গাউনের দাম কয় টাকা? 2 থেকে 3 হাজার টাকার মধ্যে খুব ভালো গাউন পাওয়া যায়, 1,500 টাকারও গাউন হয়। একদিনেরও তো ইনকাম না, তাই না?
সেটাই তার স্যার, মানে এটাই তো সাধারণ, মানে সদিচ্ছার অভাব। হ্যাঁ আবার ওই, এমনও ভাবতে পারে যে যত পুরাতন গাউন আমি তত সিনিয়র। এইটা মানুষ বোঝে। হ্যাঁ, এটা মানুষ এলাকার, আপনি যতই বড় সিনিয়র হোক না কেন, নেটওয়ার্কিং ছাড়া কিন্তু মামলা পাবেন না। বুঝতে সেটাই পেরেছেন? সেটাই স্যার। আমার কাছে মামলা অনেক আছে, ভিন্ন জেলা থেকে মামলা আসে। এই যে ভিডিও দেখে আমার, দেখার পরে একজন শিক্ষক মানুষ প্রতারক তো হবেন না, ইনাকে মামলা দিয়ে দিই। বুঝতে পেরেছেন? এভাবে। আচ্ছা, জি যুগ্ম জেলা জজ আদালত একে মামলা করছে, কিসের মামলা? 12 ধারা মামলা করছি। কেন? তাইদার যে 30 লক্ষ, তাই যুগ্মতে যাচ্ছে। ধরা গেল কোর্টের নামের সাথে জি জি তাইদাদের জি মিল, জি জি স্যার। অপ্র জি মামলা স্যার। তাই। এরপরে কি দলিল, কি চুক্তি হয়েছিল, কত তারিখে অপরপক্ষ বিবাদী চুক্তি ভঙ্গ করতে চাচ্ছে, এটসেট্রা এটসেট্রা লিখবো, অ্যাড ভলোরম কোর্ট ফি দিব, এবং প্রার্থনায় কি লিখবো? বাদীর অনুকূলে বিবাদীর প্রতিকূলে চুক্তিটি প্রবলে ডিক্রি প্রদান করতে এবং অন্যান্য চাইবো। এখানে সম্পত্তির তফসিল ডট ডট চৌহদ্দি ডট ডট সত্যপাঠটা লিখে দিলেই ভালো হয়। আমি এই কারণে সত্যপাঠ লিখেছি। মুখস্থ করে ফেলেন, সত্যপাঠ লিখতে সমস্যা কি? কারণ এটা তো ফিক্সড একটা বাক্য মাত্র, তাই না? জি এরপরে 4, দলিল সংশোধনের মোকদ্দমার আর্জি। কখন দলিল সংশোধনের মোকদ্দমার আর্জি লিখতে হবে? প্রশ্নের সিচুয়েশন কি থাকবে? যখন বাদীর সত্ত্ব ও দখল উভয় আছে কিন্তু দলিলে কিছুটা ভুল আছে, তাই আমার সবই আছে কিন্তু দলিলে ভুল থাকার কারণে আমি সম্পত্তি বিক্রয় করতে পারছি না, অথবা এই সম্পত্তির উপরে আমি একটা বিশাল অঙ্কের লোন নিয়ে কি করব, বিল্ডিং করব, ভবন করব, হাউস বিল্ডিং, লোন পাচ্ছি না ব্যাংক থেকে, তখন আমার দলিল সংশোধন করার দরকার হতে পারে। অথবা একজন কিনবে, দলিলে ভুল আছে, বলে যে আগে সংশোধন করে আসেন, না হলে আমি নিষ্কণ্টক সম্পত্তি ছাড়া আমি এই কন্টকযুক্ত সম্পত্তি কিনবো না। আজহার সাহেব, বুঝতে পারছেন? জি স্যার। তখন দলিল সংশোধন করতে হয়। তার মানে এটা আমারই, কিন্তু আমারই ভুলটাকে আমি কারেকশন করছি। তাহলে এটা দেখেন, 20 লক্ষ টাকা, মানে সিনিয়রে যেতে হবে এবার, ঠিক আছে? আর 31 ধারা মোতাবেক আমাকে দলিল সংশোধনের মামলা করতে হবে এসআর অ্যাক্টের। সুনির্দিষ্ট প্রতিকার আইন বা দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, আইনের নাম স্পষ্ট লিখবেন, ধারা দিবেন, বর্ণনা দিবেন কত তারিখে কিভাবে আপনি জমিটা পেলেন, কিভাবে এই জমির মালিক, এবং কি ভুল হয়েছিল, ভুলটা কি। কিন্তু দলিল লেখকের অসাবধানতার কারণে উক্ত দলিলের তফসিল অংশের আরএস খতিয়ান নম্বর 714 এর পরিবর্তে ভুলক্রমে 715 লিখিত হয়েছে, যা সংশোধন হওয়া আবশ্যক। এটা হচ্ছে ভুল। আপনি দলিল সংশোধনের মামলা, কি ভুল হয়েছে, কি সংশোধন চাচ্ছেন, সেটা উল্লেখ করবেন না? এটা তো জি এক জি লাইনে উল্লেখ করতে হবে। এটা হচ্ছে বডির মূল জায়গা, ঠিক আছে? এটাও আমার রিয়েল কেসের কিন্তু বর্ণনা সংক্ষিপ্তভাবে দিয়েছি আমি। সকল ড্রাফটিং রিয়েল কেস থেকে দিয়েছি, একটা বা দুইটা শুধুমাত্র এই যে মোটা বই, এই মোটা বই থেকে দিয়েছি, ঠিক আছে? জি তাছাড়া সব আমার রিয়েল কেস। এগুলো সব, এই মামলারও আমি ডিগ্রি পেয়েছি 4 মাসের ব্যবধানে, এই মামলায় আমি ডিগ্রি পেয়েছি। এবং এটা ব্যাংকের একজন ম্যানেজারের মামলা, ব্র্যাক ব্যাংকের। তিনি খুবই খুশি। যেটা তার সাথে কথা হয়েছিল, তিনি আমার মানে 3 গুণ ফি দিয়েছেন খুশি হয়ে। বুঝতে পেরেছেন? আচ্ছা। কারণ এটাতে উনি জি 4 স্যার। কোটি টাকার একটা মানে হাউস বিল্ডিং থেকে কিনবেন, লোন নিয়ে আপনার বাড়ি তৈরি করবেন। তাই ওনাকে যখন সুন্দরবন। আমি কাজ করে দিয়েছি, 30 লক্ষ টাকা, মানে সরি 30,000 টাকা ওনার দেওয়ার কথা ছিল। প্রথমে 30,000 টাকা দিয়ে দিয়েছেন। আমার মামলা ফাইলিং করতে খরচ হয়েছে 10,000 12,000-এর মতন। বাকি টাকাটা আমার প্রথমেই ফি, আনুষঙ্গিক ফাইলিং ফি হয়ে গেল। এবং দ্রুত শেষ করার জন্য তিনি আরো আমাকে 70,000 টাকা দিয়েছেন। পুরো 1 লক্ষ টাকা আমাকে ফি দিয়েছেন। 20,000 টাকা ম্যাক্সিমাম খরচ হয়েছে, 20,000 হয়নি, 13 থেকে 15,000 টাকা খরচ হয়েছে আমার। এবং 85,000 আচ্ছা। টাকা আমার এই মামলায় কি হয়েছে, বেনিফিট হয়েছে, প্রফিট হয়েছে, প্রফিট হয়েছে। সব খরচ বাদ দিয়ে। কেন? অনেক আইনজীবী এই মামলাটাকে জিইয়ে রাখবে, জিইয়ে রেখে 10 বছর 20 বছর চালাবে, আমি না, আমি 4 মাসে চালাবো। কারণ এটা তার উপকার হবে, উপকার হবে না মক্কেলের দ্রুত শেষ করলে? জি 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 স্যার। তিনি দ্রুত ডেভেলপমেন্ট করে এটা কি করতে পারবেন, তিনি অনেক লাভবান হতে পারবেন। তিনি তো ওইটা বিল্ডিং তৈরি করার পর তো প্রতি মাসে 5 লাখ টাকা কামাবেন, তাই না? জি তাহলে এবাদের অনুকূলে দলিলটি সংশোধনের ডিক্রি প্রদান করতে আমি কি চাচ্ছি, ডিক্রি চাচ্ছি। আচ্ছা, এটাও দেখতেন, তফসিল চৌহদ্দি সত্যপাঠ, বাদী স্বাক্ষর। 4 নম্বর, দলিল বাতিল বা বিলুপ্তি মোকদ্দমা। যখন বাদীর সত্ত্ব দখল উভয় আছে কিন্তু বিবাদী একই সম্পত্তি দখলের জন্য একটি জাল দলিল তৈরি করছে। মনে করেন বাদীর দখল সবই আছে, কিন্তু বিবাদী একটা জাল দলিল তৈরি করে বাদীর সম্পত্তি
মানে নিয়ে নেওয়ার জন্য কি করছে, পায়চারা করছে। বুঝতে পেরেছেন সিচুয়েশন আজার সাহেব? জি 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 তখন স্যার। কি করতে হবে, যে বাদীর যে, মনে করেন এই জাল দলিল, এই দলিলটা বাতিল করতে হবে, নাহলে এই দলিল দিয়ে ভবিষ্যতে আপনার ঝামেলা করতে পারে। তাই ঝামেলা মুক্ত থাকার জন্য আপনি দলিল বাতিলের মামলা করবেন। ঠিক আছে, আশা করি জি বুঝতে পেরেছেন। সংশোধন। ঠিক জি আছে, এবার সংশোধন। বাদ বাকিগুলো যেহেতু ফরম্যাট বুঝেছি, কি লিখা আছে পড়লেই বুঝতে পারবেন, বুঝতে না পারলে আমি তো আছি। 6 নম্বর, চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমার আর্জি কখন করব? যখন বাদীর সত্ত্ব ও দখল উভয় আছে, কিন্তু বিবাদী বাদীর ভোগ দখলে বাধা সৃষ্টি করছে। বাধা সৃষ্টি করছে স্যার, ইনজাংশন দিয়ে, নিষেধাজ্ঞা দিয়ে তাকে দূরে থাকতে বাধ্য করেন, সে যেন আমার জমির চোহর দিতে না আসে, তাই না? 54 জি ধারায় জি মামলা করব আমরা। একই সিস্টেম বর্ণনা পড়ে নেবেন, বুঝতে পারবেন। 7 নম্বর, বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মোকদ্দমার আর্জি যখন বাদীর সত্ত্ব ও দখল উভয় আছে, কিন্তু বিবাদী বাদীর ভোগ দখলে বাধা সৃষ্টি করে এবং কিছু নির্মাণ করেছে। আপনার সম্পত্তির মধ্যে একটা ওয়াল দিয়ে দিয়ে ফেলেছে, আপনার সম্পত্তির মধ্যে তার ছাদের অংশ চলে আসছে, ওটা ভেঙে ফেলতে হবে। তো ভেঙে ফেলতে বাধ্য করার জন্য ম্যান্ডেটরি ইনজাংশন, বাধ্যতামূলক মোকদ্দমা, 55 ধারা। 8 নম্বর, নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞার মোকদ্দমা যখন বিবাদী কোনো ব্যক্তিগত যোগ্যতার কাজ, যেমন গান গাইতে, অভিনয় করতে ইত্যাদির জন্য বাদীর সাথে চুক্তিবদ্ধ হয়, কিন্তু সেই অনুসারে সে দেওয়ানি, আরজি, মুসাবিদা, অর্থাৎ সিভিল ড্রাফটিং, যে সিভিল ড্রাফটিং এর যে মামলা বা শুট, এর জন্য আরজি লিখতে হয় প্লেন্ট, সেই প্লেন্টের মুসাবিদার কিভাবে লিখব, কোন ধরনের পরিস্থিতিতে কোন মুসাবিদাটি হবে সেটা। তো গত ক্লাসের শেষ দিকে দেখছিলাম যে নেতিবাচক চুক্তি পালনে নিষেধাজ্ঞা মোকদ্দমার আর্জি, অর্থাৎ এসআর অ্যাক্টের 57 ধারায় যখন কোনো ব্যক্তি, যখন বিবাদীর যে কোনো ব্যক্তিগত যোগ্যতার কাজ, যেমন গান গাইতে, অভিনয় করতে ইত্যাদির জন্য বাদীর সাথে চুক্তিবদ্ধ হয় এবং অগ্রিম টাকাও গ্রহণ করে অ্যাডভান্স, কিন্তু পরবর্তীতে তা করতে অস্বীকৃতি জানায় এবং একই কাজ অন্য কারো কাছে করতে উদ্যত হয়, এই ধরনের পরিস্থিতিতে, যে আমার কাছে এসে সিনেমা তৈরি না করলে কিংবা সিনেমায় অভিনয় না করলে আমার সিনেমায়, অন্য কারো সিনেমায় যেন এই আগামী 2 বছর, যেই 2 বছর পর্যন্ত আমার কাছে কাজ করার কথা ছিল, সেই 2 বছর যেন অন্য কোনো সিনেমায় অন্য কোনো পরিচালকের সাথে কাজ করতে না পারে, এইভাবে নিষেধাজ্ঞা চাওয়া যাবে। আবার গান গাইতে চাইলে একটা বিশেষ দিনে আমার প্রতিষ্ঠানে এসে যদি গান না গায়, তাহলে ওই দিনে অন্য কোনো প্রতিষ্ঠানেও যেন গান গাইতে না পারে, এই নিষেধাজ্ঞা। আশা করি স্পেসিফিক রিলিফ অ্যাক্টের যে 57 ধারা, এটা সম্পর্কে আপনাদের ভালো ধারণা আছে, তাই না কামরুজ্জামান ভাই? জি জি স্যার। তাহলে উপরে আমি যে 8 নম্বর ড্রাফটিং এর যে পরিস্থিতি বলে দিয়েছি, টপিকের সাথে মানে টাইটেলের সাথে পরিস্থিতি তো বুঝতে পেরেছেন, তাই না? জি 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 স্যার। তাহলে 57 ধারা মোতাবেক নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞার প্রার্থনায় মোকদ্দমা এর তাইদাদ হচ্ছে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা মানে ছোট মামলা, ছোট মামলা তাহলে জি কোন স্যার। কোর্টে যাবে? সিভিল জজ আদালতে যাবে, তাই না? জি এখন যেই এলাকায় বাদী বসবাস করে তার বাড়ি যদি হয় চারঘাট রাজশাহীর, তাহলে চারঘাট রাজশাহী, এবং মোকদ্দমা নাম এখানে ফাঁকা রাখতে হবে, কারণ এটি মামলা। তাই আমরা গত ক্লাসে এটা জেনেছি কেন ফাঁকা রাখবো, 2026, এবং অপ্র, অপ্র বা এখানে সিভিল মোকদ্দমা নং শব্দটা ব্যবহার করলে হবে। এখানে ক হচ্ছে বাদী বনাম খ হচ্ছে বিবাদী, উপর নিচে বা ডানে বামে করলেও সমস্যা নেই। এরপরে বাদী পক্ষে বিনীত নিবেদন, এই যে এবার আমরা গল্প সাজাবো, কি সমস্যা, এমন একটা গল্প দিব যে গল্পটা আমাদের 57 ধারার সাথে ম্যাচ করে, এবং এই জি গল্পটা কি করবে, প্রশ্নপত্রে কিন্তু দিয়ে দিবে যারা প্রশ্ন তৈরি করবে তারা, তাই না? তো গল্প বা জি পরিস্থিতি কিন্তু প্রশ্নপত্রেই থাকবে। যেমন বিবাদী একজন সঙ্গীত শিল্পী, তিনি আসন্ন 1লা বৈশাখে বাদীর প্রতিষ্ঠানে সঙ্গীত পরিবেশনের জন্য 12/2/2026 তারিখে 2 লক্ষ টাকা অগ্রিম গ্রহণ করে চুক্তিবদ্ধ হন। একটা বড় ধরনের শিল্পী, হ্যাঁ, একটা সিঙ্গার, জি অনেক সময় প্রতিষ্ঠানে এসে গান গায় না, জি। কিন্তু পরবর্তীতে 1/4/2026, আমরা জানি 1লা বৈশাখ কখন হয়, 14 এপ্রিল পয়লা হয়, তাই বৈশাখে না? স্যার জি 14 এপ্রিল হয় 1লা বৈশাখ। তো এখানে 1/4 মানে ঠিক 2 সপ্তাহ আগেই বলছে যে বিবাদী নির্ধারিত তারিখে বাদীর প্রতিষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে অপারগতা প্রকাশ করে, বলছে যে আমি
2 সপ্তাহ আগে জানাই দিলাম আপনাদের ওখানে গান গাইতে যেতে পারবো না, আমার সমস্যা, আপনি অন্য কাউকে দেখে নেন। বাদী জানতে পারে যে বাদীর সাথে চুক্তিভঙ্গ হওয়ার পর সম্প্রতি বিবাদী অন্য একটি প্রতিষ্ঠানে একই তারিখে সঙ্গীত পরিবেশনের জন্য নতুন করে চুক্তিবদ্ধ হন। তার মানে আমার প্রতিষ্ঠানে না এসে সে ঠিকই গান গাইবে অন্য কোনো প্রতিষ্ঠানে। এই পরিস্থিতিতে বাদী যদি আদালতে মামলা করে, তাহলে ওই শিল্পীকে আপনার এই বাদীর প্রতিষ্ঠানে গান গাইতে বাধ্য করা যাবে না, কারণ এটা ব্যক্তিগত যোগ্যতার বিষয়, আর ব্যক্তিগত যোগ্যতার বিষয়ে আদালত কাউকে বাধ্য করতে পারে না। কত ধারায় আছে? 21 ধারায়। এছাড়া অ্যাক্টের 21 জি ধারায় বলছে যে ব্যক্তিগত যোগ্যতার বিষয়, সে যদি বলে যে আমি অসুস্থ, আমার গলা ভেঙে গেছে, তাই আমি গান গাইতে পারবো না, নানান বাহানা করা যাবে, বা আমার মুড নাই, হ্যাঁ, তো ব্যক্তিগত জি যোগ্যতা, তাই তাকে বাধ্য করা যাবে না। কিন্তু সে যেন ওই একই দিনে অন্য কোনো জায়গায় গান গাইতে না পারে, সেই নিষেধাজ্ঞা আদালত দিতে পারবে। কারণ আপনি যখন গান গাইবেন না, এখানেও গাইতে পারবেন না, কোথাও গান গাইতে পারবেন না, সেদিন আপনি সারাদিন ঘুমান, সমস্যা নাই। বুঝতে পেরেছেন? জি তাহলে এই 2টা পয়েন্টে আমি পরিস্থিতি বললাম। এবার আমরা কি চাচ্ছি? সলিউশন চাচ্ছি। এমত অবস্থায় বাদীর প্রার্থনা বিবাদী যদি বাদীর প্রতিষ্ঠানে আসন্ন 1লা বৈশাখে সঙ্গীত পরিবেশন না করে, তবে যেন অন্য কোনো প্রতিষ্ঠানে উক্ত তারিখে সঙ্গীত পরিবেশন করতে না পারে, সে মর্মে নিষেধাজ্ঞা জারি। হ্যাঁ, এটা চাচ্ছে বাদী, বাদীর প্রার্থনা এটা। আহ, উক্তরূপে 1/4/2026 মোকদ্দমাটি দায়েরের কারণ উদ্ভব হবে এবং এখনো বিদ্যমান আছে। তাহলে মোকদ্দমার কারণের কথাও কিন্তু বলতে হবে, তাই না? জি যত তারিখে, এই যে 1 তারিখে এসে বললো যে আমি আর পারবো না, অপারগতা প্রকাশ করলো, জি তার মানে যেদিন অস্বীকার করলো গান গাইতে, সেই দিনই তো মামলা করার কারণ হলো, নাহলে তো মামলা করা লাগতো না, তাই না? জি তারপরে নালিশি বিষয়ের অবস্থান বিজ্ঞ আদালতের স্থানীয় এখতিয়ারের মধ্যে। বাদীর বাড়ি হয়তো বা চারঘাট উপজেলার, রাজশাহী জেলার চারঘাট উপজেলার কোনো একটি প্রতিষ্ঠানের এলাকায়, তাই না? সে প্রতিষ্ঠানে গান গাওয়ার কথা বলা হয়েছে, তাই ওই এলাকায় মামলা হয়েছে। এবং মূল্যমান 2 লক্ষ টাকা। তাহলে এই যে চুক্তি, এই চুক্তি মূল্য 2 লক্ষ টাকা। এই গান গাইলে 2 লক্ষ টাকা পাইতো, হয়তো বা অ্যাডভান্স 1 লক্ষ বা 50,000 নিয়েছে, কিন্তু মামলা জি হবে পুরোটা, কারণ পুরো চুক্তি ভঙ্গের জন্য মামলা করা হচ্ছে, তাই না? জি হওয়ায় অত্র আদালতের মোকদ্দমাটি বিচার করার স্থানীয় ও আর্থিক উভয় এখতিয়ারই আছে। তার মানে স্থানীয় এখতিয়ারও আছে আদালতের, আবার আর্থিক এখতিয়ারও আছে। কোন আদালতের? সিভিল জাজ আদালতের, তাই না? জি এরপরে কোর্ট ফি, নালিশি সম্পত্তির মূল্যমানের আনুপাতিক কোর্ট ফি, অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দাখিল পূর্বক অত্র মোকদ্দমাটি দাখিল করা হলো। এখানেও অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে, ঠিক আছে? এরপরে জি আমরা প্রার্থনায় যে কি চাইবো। অতএব বাদী প্রার্থনা, বিনীত প্রার্থনা এই যে উপরোক্ত বিষয়াদি বিবেচনাপূর্বক ন্যায় বিচারের স্বার্থে বাদীর অনুকূলে বিবাদীর প্রতিকূলে নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞার ডিক্রি জারি করে বিবাদীর যদি বাদীর প্রতিষ্ঠানে আসন্ন 1লা বৈশাখে সঙ্গীত পরিবেশন না করে, তবে যেন অন্য কোনো প্রতিষ্ঠানে উক্ত তারিখে, এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, জি সঙ্গীত পরিবেশন করতে না পারে সে মর্মে নির্দেশ দিতে এবং মোকদ্দমার যাবতীয় খরচাসহ বাদীর অনুকূলে এবং বিবাদীর প্রতিকূলে ডিক্রি দিতে, এবং আইন ও ইকুইটি মতে বাদী আরও যে সকল প্রতিকার পেতে হকদার সে মর্মে ডিক্রি দিতে বিজ্ঞ আদালতের মর্জি হয়। তাহলে 2 লাখ টাকার যে ডিড, যে চুক্তি, সেটা ভঙ্গ করলো, 50,000 টাকা অ্যাডভান্স দিয়েছে, অ্যাডভান্সটা ফেরত নিতে হবে, এক। অন্য প্রতিষ্ঠানে যেন গান গাইতে না পারে, দুই। আর আরো কিছু ক্ষতিপূরণ যদি দেওয়া সম্ভব হয়, কারণ আমি ক্ষতিগ্রস্ত হয়েছি সেই কারণে দিবেন। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। জি তাহলে বলেন, এই যে ড্রাফটিং, এইটা খুবই ছোট্ট করে লেখা, তাই না? জি খুবই স্যার ছোট্ট করে লেখা না, এতটুকু লিখলেই হবে। ড্রাফটিং সাধারণত 5, 6, 7, 8, সর্বোচ্চ 8 নম্বরের আসে, 7 নম্বরেরই বেশি আসে। তো এতটুকু লিখলেই এনাফ। এর থেকে ছোট লেখারও দরকার নেই এবং বড় লেখারও দরকার নেই, খুবই টু দ্য পয়েন্ট লিখেছি, তাই না? জি স্যার সত্যপাঠ, সত্যপাঠ তো বারবার একই আসছে। উপরোক্ত বক্তব্য সহ আমার জ্ঞান, অবগতি ও বিশ্বাস মতে সত্য ও সঠিক জেনে নিযুক্ত বিজ্ঞ আইনজীবীর সম্মুখে অত্র সত্যপাঠে নিজ নাম স্বাক্ষর করলাম। তারপর এখানে তারিখ দিয়ে দিলাম এবং এখানে বাদীর স্বাক্ষর ডট ডট দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে জি এটা যেহেতু আরজি, আরজি মানে কি? খিচুড়ি। খিচুড়ি মানে সত্যপাঠ ঝাল দিতে হবে, মানে সত্যপাঠ দিব, কিন্তু এখানে কি লাগবে না? মিষ্টি লাগবে না
মিষ্টি লাগবে না, মানে অর্থাৎ আমাকে এখানে এফিডেভিট হলফনামা লাগবে লাগবে না। না, ঠিক আছে, হলফনামা বা এফিডেভিট লাগবে না, লাগবে না। ঠিক আছে, সেটা জি স্যার। পিটিশনে লাগবে। ক্লিয়ার হলো? জি আচ্ছা, এবার দেখেন আমরা দেওয়ানি মোকদ্দমার বিবাদী পক্ষে লিখিত জবাব বা আপত্তি মুসাবিদা। এতক্ষণ তো আমরা শিখলাম যে আটটা দেখলাম যে আরজি বাদী লিখবে, বাদী লিখবে, তো বাদী পক্ষে এতক্ষণ আমরা ওকালতি করলাম, এবার একটু বিবাদী পক্ষেও তো ওকালতি শেখা দরকার, তাই না? জি স্যার। আচ্ছা, খাস দখল ও সত্য ঘোষণা মোকদ্দমায় বিবাদী পক্ষে লিখিত জবাব বা আপত্তিটা কেমন হবে? স্থাবর সম্পত্তিতে বাদীর শর্ত মালিকানা আছে কিন্তু দখল নেই, অর্থাৎ এখানে 842-এর মামলা, তাই না? জি এই মামলায় বিবাদী লিখিত জবাব দিবে। এখানে কোর্টের নাম যদি উল্লেখ থাকে সেটাই দিবেন, না থাকলে মামলার পরিস্থিতি বুঝে দিতে হবে অথবা বানিয়ে দিবেন, ঠিক আছে। এখানে মামলার নম্বর কেন দিতে হবে বলেন তো, কে বলতে পারে? স্যার, যেহেতু এটা দরখাস্ত স্যার, তার মানে মামলা তো আগে হয়ে গেছে স্যার। এটা দরখাস্ত না, লিখিত জবাব কিন্তু দরখাস্ত না। লিখিত জবাব হচ্ছে প্লিডিং, প্লিডিং মানে আর্জির সমতুল্য, এটাও আর্জির মতোই। হ্যাঁ স্যার, এটা তো মামলা হওয়ার পরেই দেওয়া হচ্ছে স্যার, লিখিত জবাব তো মামলা হওয়ার পরে দেওয়া হয়, যার কারণে স্যার মামলার নম্বর তো আছেই অলরেডি। হ্যাঁ, তাহলে এইটা কিন্তু এটাতে আর আপনার কি হবে? হ্যাঁ, আজহারুল ইসলাম, আপনি হাত উত্তোলন করেছিলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এর আগে আমরা 8টা বাদী পক্ষে ওকালতি করলাম, ঠিক আছে। এবার আমরা জি বিবাদী স্যার। পক্ষে ওকালতি শুরু করলাম, বিবাদীকেও তো কিছু সাপোর্ট দিতে হবে, তাই না? জি স্যার। এটাও জি শিখতে স্যার। হবে। এখন আমার বক্তব্য হচ্ছে যত আর্জি দেখলাম সবগুলোতে মোকদ্দমা নং ফাঁকা দেখলাম, তো হঠাৎ এখানে আমরা মোকদ্দমা জি নম্বর স্যার। বসিয়ে দিলাম কেন, সেটার প্রশ্ন উত্তর দেন। মোকদ্দমা হওয়ার পরেই তো জবাব দাখিল করতেছে বিবাদী। হ্যাঁ, তাইলে বাদ, মোকদ্দমা অলরেডি হয়ে গেছে, নাম্বার আছে, নাম্বার দিতে হবে। এক্স্যাক্টলি। তার মানে বাদী যখন ফাইলিং করছে তখন মামলা জন্ম হয়নি, আর হয়ে গেছে। জি স্যার। বিবাদী যখন লিখিত জবাব দিচ্ছে তখন বিবাদীর বাদীর ওই এক্সিস্টিং মামলার আন্ডারেই তো কি দিচ্ছে, লিখিত জবাব দিচ্ছে, লিখিত জি রিটেন স্যার। স্টেটমেন্ট দিচ্ছে, তাই এখানে মামলা নম্বরটা দিতে হবে। জি স্যার। লজিক বুঝলেন? জি এখন স্যার। এই ছোট ছোট বিষয়ে জি যদি স্যার। আপনারা ধ্যান না দেন তাহলে মামলার উত্তরে খুব একটা নম্বরও কাটবে না, কিন্তু আমার কাজ হচ্ছে আপনাদের পারফেক্টলি ট্রেন করা। পরীক্ষার হলে কতটুকু ডেলিভারি দিতে জি স্যার। পারলেন সেটা পরে বিষয়, কিন্তু আমার শেখানোর দায়িত্ব, আমি শেখাচ্ছি। এগুলো যদি বুঝতে পারেন জি খুব স্যার। ইন্টারেস্টিং হবে, এবং ভবিষ্যতে আদালতে যদি আসলে প্র্যাকটিস করতে যান সিনিয়ররা খুবই প্লিজড হবে আপনার উপর, যে না খুবই স্মার্ট জুনিয়র পেয়েছে, লাইসেন্স পাওয়ার সঙ্গে জি সঙ্গে সে স্যার। এত ভালো বোঝে। হ্যাঁ, তো জি এখানে স্যার। তাহলে আমরা লিখিত জবাব দাখিল পক্ষে বিবাদী পক্ষ, ঠিক আছে। একাধিক বিবাদী থাকলে কত কত জি নং স্যার। বিবাদী, এগুলো বাস্তবে দেওয়া লাগে। এখন শব্দ হচ্ছে সম্ভবত আজহারুল সাহেবের ওখানে শব্দ হচ্ছে, যে নয়েজ হচ্ছে, রেকর্ডিংটা খারাপ হয়ে যাবে। আচ্ছা গালিব ভাই, কিছু বলবেন? গালিব ভাই আপনি লাইনে আছেন, जी বলেন। अस्सलाम वालेकुम सर। ওয়ালাইকুম আসসালাম, বলেন। अस्सलाम वालेकुम सर। ওয়ালাইকুম আসসালাম, বলেন। जी अस्सलाम वालेकुम सर। দুঃখিত ভাই, আপনার সালাম নিতে নিতে আমি পেরেশান হয়ে গেলাম, সময় নষ্ট হয়ে গেল। আপনি পরে কথা বলবেন। হ্যাঁ, তাহলে কামরুজ্জামান ভাই, বোঝা যাচ্ছে? জি 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 স্যার। আপনারা যারা প্রশ্ন করবেন লাইনে এসে ডিরেক্ট প্রশ্ন করবেন, সালাম দিয়ে সময় নষ্ট করার দরকার নাই, ঠিক আছে। একজন ব্যক্তি পরপর 3বার সালাম দিলে সময় নষ্ট হচ্ছে না, যদিও সালাম খারাপ জি জিনিস না, ভালো জিনিস। বিবাদী পক্ষে বিনীত নিবেদন এই যে বাদীর অত্র মোকদ্দমাটি বর্তমান আকারে ও প্রকারে অচল। কি বলছি? বাদী যে মামলা করছে সেটা আকারে এবং প্রকারে অচল, সঠিক মামলা করেনি, ঠিক আচ্ছা। আছে। ডিরেক্ট হচ্ছে জি বাদীর মামলাকে অচল করে দিচ্ছে। তার নালিশি সম্পত্তি বর্ণিত, নালিশি তফসিল বর্ণিত সম্পত্তিতে বাদীর পক্ষের কোনো বৈধ সত্ত্ব, স্বার্থ, অধিকার ও দখল নেই, মানে তার যে দখল তো নাই, স্বার্থও নাই বা সত্ত্বও নাই, কোনো কিছুই নাই, একেবারে অস্বীকার। বিবাদী যদি অস্বীকার না করে তাহলে তো সেটা স্বীকার মর্মে গণ্য হবে। এটি পড়ি না আমরা জি এমসিকিউ এ? তাই আমরা জি স্যার। স্পষ্ট অস্বীকার করছি। বাদীর অত্র মোকদ্দমাটি দায়ের করার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই, অর্থাৎ লুকাস স্ট্যান্ডি নাই। ব্যক্তিগত স্বার্থের ইংরেজি লুকাস স্ট্যান্ডি, মামলা পরিচালনা করার কোনো
স্বার্থর বা কারণ নাই, ঠিক আছে। জি। এই ব্র্যাকেটে লুকাস স্ট্যান্ডি লিখলে বলবে যে না এ তো অনেক প্র্যাকটিক্যাল জানে, অনেক ভালো জানে, এই শব্দের কারণে এক আচ্ছা। নম্বর বাড়াই দিবে। বাদীর অত্র মোকদ্দমাটি দায়ের করার কোনো কারণ উদ্ভব হয়নি, মানে আমি বিবাদী তাকে অস্বীকারও করিনি কোনো কিছু, বুঝতে পেরেছেন। জি। অস্বীকারী কথা যা লিখছে সেটা মিথ্যা লিখছে, এটা কথা হবে। আরজি, বাদীর আরজিতে দাবিকৃত বক্তব্যসমূহ মিথ্যা, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক ও বানোয়াট বিধায় অত্র বিবাদী কর্তৃক তা সম্পূর্ণরূপে অস্বীকৃত বটে। আমরা বাস্তবে কিন্তু লিখিত জবাবে এক পেজে শেষ করতে পারি না, বরং বাদীর আরজি যত বড় তার থেকে লিখিত জবাব আরো বড় হয়, বুঝতে পারলাম। আচ্ছা। কিন্তু আচ্ছা। আমাকে যেহেতু এক্সাম ভার্সন দিতে হবে তাই সেটাকেই সংক্ষিপ্তভাবে দেওয়া হলো, ঠিক আছে। নীলা মমতাজ জি। বলেন। স্যার, আমি না বইটা হাতে পাই নাই স্যার। আচ্ছা, বই নিয়ে কারো কোনো কমপ্লেন থাকলে আমাকে আলাদা করে মেসেজ দেবেন, ঠিক আছে। আচ্ছা, জি স্যার, জি স্যার, আমি সেটা চেক করে বলে দেব। জি আচ্ছা, স্যার, থ্যাংক ইউ আপনার স্যার। নয়েজ না হলে লাইনে থাকেন। আচ্ছা, প্রকৃত বিবরণ। নিম্ন তফসিল বর্ণিত 23% জমি বিবাদী খরিদ সূত্রে, খরিদ মানে ক্রয়, পারচেস, সত্ত্ব ও দখলকার হয়ে 12 বছরের অধিক সময় ধরে বাধাহীন ও শান্তিপূর্ণভাবে দখল করে আসছেন। বাদী দাবি করছে যে আমি সম্পত্তির মালিক, আর বিবাদী বলছে যে না আমি এই সম্পত্তি খরিদ করেছি, কিনেছি। আর বাদী হয়তোবা বলছে এটা আমি ওয়ারিশ সূত্রে পেয়েছি, ঠিক আছে, হয়তোবা সেও কিনেছে, দুইজনের দুইটা দলিল হতে পারে। এবং 12 বছরের অধিক সময় ধরে ভোগ দখল করছি। এই 12 বছর উল্লেখ করাটা জরুরি কেন? কারণ 12 বছর মানে অ্যাডভার্স পজিশনও তৈরি হয়, তার মানে মামলা যদি আমি একদিকে একদিকে স্ট্যান্ড করতে না পারি, 12 বছরের অধিক সময় ধরে ভোগ দখলে থাকার কারণে এটাতে আমার সত্য তৈরি হয়ে গেছে, আমি এটাও স্ট্যান্ড করতে পারবো, বুঝতে পেরেছেন। তাই জি। বিবাদীর এই জি যে স্যার। একটা লাইনে অনেক তথ্য আছে। প্রকৃত বিবরণ বলতে এটা বিবাদীর বক্তব্য। হ্যাঁ, বিবাদীর যে আর্জির বক্তব্য, বিবাদী যদি মামলা করতো বিবাদীর আর্জির বক্তব্য কি হতো, বিবাদী প্রকৃত বিবরণে বা প্রকৃত ঘটনাতে সেটা তুলে ধরে, মানে এবার বিবাদীর পক্ষে যে বক্তব্য সেই বক্তব্যটা মামলাতে বাদীর ডিক্রি পেতে বাধা সৃষ্টি করবে এবং বিবাদীর পক্ষে মামলাটা চলে আসবে। এবার লিখিত বিবরণে বিবাদী যা বলবে সেটার পক্ষে তার ডকুমেন্টারি এবং ওরাল এভিডেন্স দিয়ে মামলা তার পক্ষে প্রমাণ করতে হবে, বুঝতে পেরেছেন। জি। হত্যা মোকদ্দমার বাদী কিছুদিন ধরে ওয়ারিশ সূত্রে নালিশি জমির মালিক হয়েছে মর্মে অপপ্রচার করে আসছে। বাদী বলে যে বিবাদী অপপ্রচার করে আসছে, এবার বিবাদী বলছে বাদী অপপ্রচার করে আসছে, মানে পাল্টা দাবি, ঠিক আছে। জি। এক ভাই খুব শখ হয়েছে আঁকাআঁকি করার এবং সময় নষ্ট করার। মুক্তারুল ভাই, আপনি ফাংশনে ঢুকে আঁকাআঁকি করছেন, এগুলো করবেন না আপনারা, এতে সময় নষ্ট হলো একটু আপনাদের। সেই সাথে অত্র মোকদ্দমার বিবাদীকে নালিশি সম্পত্তি দখল হতে সরে যেতে বিভিন্নভাবে হুমকি বা চাপ প্রয়োগ করে আসছে। তার মানে উল্টো দাবি যে আমি মানে বিবাদী তাকে তাদের চাপ কথার প্রয়োগ মতো। করছি না, বরং সেই আমাকে চাপ প্রয়োগ করছে, বুঝতে পেরেছেন। জি। মুক্তারুল ভাই, সেকেন্ড টাইম হলো, থার্ড টাইম হলে কিন্তু আমি লাইন কেটে দেবো আপনার। যদি বাচ্চার হাতে ফোনটা থাকে ক্লাস করার দরকার নাই, ভিডিও রেকর্ডিং শুনে নেবেন। বাদী সরজমিনে নালিশি জমির দখল নিতে ব্যর্থ হয়ে অন্যায় লাভের আশায় অত্র মোকদ্দমা দায়ের করেছেন। তাহলে বাদী সরজমিনে নালিশি সম্পত্তি দখল নিতে ব্যর্থ হয়েছে, মানে আমার কাছে ব্যর্থ হয়েছে তাই মামলা করে অন্যায় লাভের আশায় মামলা করেছে, যেটার লাভ নাই, ঠিক আছে। নূর জি। মোহাম্মদ ভাই, বিধায় বাদীর অত্র মোকদ্দমাটি আইনত রক্ষণীয় নয়, মানে চলার মতো না, এবং সরাসরি খারিজযোগ্য। বাদী কোনো প্রতিকার পেতে পারে না, মানে বাদী যেটা প্রার্থনা করছে সেটা পাবে না। নূর মোহাম্মদ ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার, এই যে এই পিটিশনটায় স্যার ওই যে বিজ্ঞ সিভিল জজ আদালত এটা আমরা কিভাবে দিব? এটা কি ওই যে মামলা মূল্যবান কি ওই যে আগে যে মামলা হয়েছে সেটার উপর ডিপেন্ড করেই দিতে হবে? হ্যাঁ, আপনার লিখিত জবাব লিখতে আসলে প্রশ্নের মধ্যে জি মামলার স্যার। নম্বর টম্বর এগুলো দেওয়াই থাকবে, জি স্যার। বুঝতে পেরেছেন। আর দেওয়া না জি থাকলে স্যার। ইচ্ছা মতো দিবেন। ক্লিয়ার হলো বিষয়টা? এটাই।
জি স্যার এটি জানা আপনাদের ছিল স্যার। এগুলো প্রশ্নের উত্তর আরো ক্লিয়ার হবে যখন আমরা রিয়েল র্যাপটিং শিখবো, প্র্যাকটিক্যাল র্যাপটিং বিগত সালের প্রশ্নের সমাধান দেখলে তখন এগুলো আরো ভালো ম্যাচ জি স্যার। করতে পারবেন। কিন্তু আমরা এখন কি শিখছি, মানে গতদিন আমরা ফরম্যাট শিখলাম এবং ফরম্যাট অনুসারে মানে আদর্শ যে ড্রাফটিং সেগুলো আমি শেখাচ্ছি, ফরম্যাটস, ঠিক আছে? এবং কেমন হবে, কতটুকু লিখতে হবে সেটা বোঝানোর চেষ্টা করছি। আমি প্রথমে যদি প্রশ্ন সমাধানে চলে যাই ড্রাফটিং এর, তখন বুঝতে পারবেন না। মানে আগে ট্রেনিং দিব, জি স্যার। তারপরে মাঠে খেলতে নিয়ে যাব, বুঝতে পেরেছেন? ফুটবল জি খেলার স্যার। মতন আগে তো ট্রেনিং দিতে হবে, ট্রেনিং এর পরে মাঠে নামাতে হবে। এখন ট্রেনিং পিরিয়ড চলছে আপনাদের, তারপর মাঠে নামাবো হচ্ছে পরে। আপনার নয়েজ না হলে জি লাইনে স্যার। থাকেন। সত্য পাঠ, একই সত্য পাঠ হয়, থ্যাংক ইউ। ঠিক আছে? এবং এখানে কি লিখতে হবে, বিবাদী স্বাক্ষর, বাদীর স্বাক্ষর, বাদীর আর্জিতে বিবাদী স্বাক্ষর, বিবাদীর লিখিত জবাবে। ওকে।